তোমার হৃদয় ভেঙে গেছে, সে অবহেলা করছে, বারবার ইগনোর করছে, বোঝালেও বুঝতে চাইছে না। তোমার মন ভেঙে গেছে, তাকে ছাড়া থাকতে পারছো না। তোমার হৃদয় যন্ত্রণার আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, দিন দিন নিজেকে শেষ করে দিচ্ছ। তুমি ভেবেছিলে সে তোমাকে বুঝবে, ভেবেছিলে তুমি বোঝালেই হয়তো বদলাবে, ভেবেছিলে অপেক্ষা করলে হয়তো ফিরে আসবে। কিন্তু দিন গিয়েছে, রাত পেরিয়েছে, সে শুধু দূরে সরে গেছে। তুমি আজকাল হাসো, কিন্তু সেই হাসির ভেতরে কান্না লুকিয়ে থাকে। তোমার ফোনটা এখন কাঁধে একটা বোঝার মতো, যেখানে আর আগের মতো মেসেজ আসে না, কল আসে না। তুমি ঘুমাতে যাও তার কথা ভেবে, আর জেগে ওঠো একটা প্রশ্ন নিয়ে, সে কি আর কখনো ফিরবে? এগুলো যদি তোমার ক্ষেত্রে ঘটে, তাহলে আজকের এই আলোচনাটা তোমার জন্য। যারা সব চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, যারা কষ্ট পাচ্ছে কিন্তু প্রকাশ করতে পারছে না, যারা আজও কাউকে হারিয়ে বেঁচে থাকার মানে খুঁজে চলেছে, তাদের জন্য। তাহলে শোনো, আজকে প্রথমেই একটা কথা বলে রাখি, এই আলোচনাটি দীর্ঘ, কিন্তু শেষ পর্যন্ত পড়লে তোমার ভাঙা সম্পর্কের কঠোর বাস্তবতা জানতে পারবে। তাছাড়া জানতে পারবে কিভাবে সম্পর্ক ঠিক করা যায়, কিভাবে নিজেকে ভাঙার বদলে গড়ে তুলতে হয়। তোমার সাথে যা ঘটছে সেগুলো কি ঠিক করা সম্ভব, আর সম্ভব হলেও কিভাবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কখন চেষ্টা করতে হয় আর কখন ছেড়ে দিতে হয়। কিভাবে বাস্তব কৌশলে, আবেগ নয় মাথা ঠান্ডা রেখে তুমি সেই সম্পর্কটাকে আবার পুরনো জায়গায় আনতে পারো। আগে এই বিষয়ে অনেক অনুপ্রেরণামূলক কথা বলেছি, কিন্তু আজকে কঠোর বাস্তব নিয়ে কথা বলবো। এটি শুধুমাত্র বাস্তবতাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, কোনো কল্পনা নেই, ইমোশনাল মোটিভেশন নেই, অনুপ্রেরণা নেই। এখানে কোনো মিথ্যে আশা নেই, কেবল কঠোর বাস্তব যা কাজ করে। তাই চোখ বন্ধ করে শুধু একটা কাজ করো, আলোচনাটি স্কিপ না করে শেষ পর্যন্ত পড়ো। কথাগুলো শুনতে তোমার হয়তো কষ্ট হতে পারে, তবে কথা দিচ্ছি, তোমার ভাঙা হৃদয়ের মধ্যেই হয়তো আজ একটা নতুন শুরু অপেক্ষা করে আছে। যদি বাস্তব কিছু জানতে বা শিখতে না পারো, তাহলে কোনো লাইক বা কমেন্টের দরকার নেই। আজকের এই আলোচনা তোমাকে ঠকাবে না, বরং তোমার সম্পর্কের এক নতুন দিশা দেখাবে। এখানে মোট 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। চলো তাহলে শুরু করা যাক। পয়েন্ট 1, বাস্তব বিশ্লেষণ, অবহেলার প্রকৃত কারণ। অবহেলা একটি মানসিক পরিস্থিতি। যখন তা কারো কাছের মানুষ থেকে আসে, তখন তা অত্যন্ত কষ্টদায়ক হয়। তবে এটাকে শুধুই তার দোষ বা তার নিষ্ঠুরতা হিসেবে দেখলে ভুল হবে। সম্পর্ক কোনো একপাক্ষিক ঘটনা নয়, এটা একটি পারস্পরিক পথ চলা, যার প্রতিটি পদক্ষেপেই দুজন মানুষ যুক্ত থাকে। কারণ একতরফাভাবে কেউ হঠাৎ বদলে যায় না। চলুন এই অবহেলার সম্ভাব্য কারণগুলো বাস্তব দৃষ্টিকোণ থেকে একটু গভীরভাবে বিশ্লেষণ করি। এর 3টে সম্ভাব্য কারণ থাকে। কারণ 1, আবেগের ক্লান্তি বা ইমোশনাল ফ্যাটিগ। অনেক সময় দীর্ঘদিনের সম্পর্কগুলোতে এক প্রকার অভ্যাস তৈরি হয়। এটা এমন নয় যে সে তোমাকে ভালোবাসে না, বরং সেই প্রথম দিককার আবেগপূর্ণ অনুভবগুলো সময়ের সঙ্গে কিছুটা নিস্তেজ হয়ে গেছে, একঘেয়ে লাগছে। ধরো তোমরা প্রতিদিন একই রুটিনে কথা বলো। প্রথম দিকে যেটা ভালোবাসা মনে হয়েছিল, সময়ের সঙ্গে সেটা দায়িত্ব বা অভ্যাসে পরিণত হয়। তখন আবেগের জায়গায় ক্লান্তি আসে। এটা খুবই স্বাভাবিক, বিশেষ করে যদি কেউ নিজের আবেগকে রিফ্রেশ না করে অথবা সম্পর্ককে নতুন কোনো অভিজ্ঞতায় না নিয়ে যায়। প্রথম দিককার উত্তেজনা, সেই অপেক্ষার সুখ, সেই অজানা কৌতূহল, এগুলো যখন ম্লান হয়ে যায়, তখন মানুষ না চাইলেও দূরে সরে যেতে শুরু করে। সে জানে না কেন সে দূরে যাচ্ছে, শুধু অনুভব করে আগের মতো আর ভালো লাগছে না। কারণ 2, সংযোগের অভাব বা ল্যাক অফ ডিপ কানেকশন। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শুধু কথা বলাই যথেষ্ট নয়, মানসিকভাবে যুক্ত হওয়া প্রয়োজন। অনেক সময় দেখা যায় দুজন মানুষ দীর্ঘদিন সম্পর্কের মধ্যে থেকেও একে অপরের গভীর অনুভব, চিন্তাভাবনা বা জীবনের লক্ষ্যগুলো জানে না। একটা উদাহরণ দেওয়া যাক। তুমি হয়তো তার কাজের জায়গা, তার বন্ধু-বান্ধব, তার পছন্দ অপছন্দের খবর রাখো, কিন্তু তার ভেতরের দুঃখ, তার ভয়, তার অনিশ্চয়তা, এই জায়গাগুলোতে কি কখনো ঢুকেছ? সে যখন রাতে ঘুমাতে পারে না, তুমি কি জানো কেন? সে যখন হঠাৎ চুপ হয়ে যায়, তুমি কি বুঝতে পারো তার ভেতরে কি চলছে? যদি সম্পর্কের ভিত্তি মানসিক যুক্তে গড়ে না ওঠে, তাহলে সময়ের সঙ্গে তা দূরত্ব তৈরি করবেই। মানুষ তখন এমন কাউকে খুঁজে নেয় যার সঙ্গে সে শোনা এবং বুঝতে পারার অনুভূতি পায়। কারণ মানুষ ক্ষুধার্ত, শুধু খাবার জন্য নয়, বোঝার জন্য। কারণ 3, তোমার আচরণ। এই অংশটা শুনতে কঠিন, কিন্তু বাস্তবতা থেকে পালানো যায় না। অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন কিছু আচরণ করি যা সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে।
যেমন অতিরিক্ত অধিকার ফলানো, সন্দেহপ্রবণ হওয়া, সব কিছুতে অভিযোগ করা, নিজের কষ্টকে গুরুত্ব দিয়ে অপরপক্ষের পরিস্থিতি না বোঝা, একঘেয়ে হয়ে যাওয়া, মানুষের আর নতুন কিছু না আনা, না শেখা, না শোনানো। যদি এই আচরণগুলো একাধিকবার ঘটে তাহলে অন্যজন এক ধরনের চাপ অনুভব করে, তখন সে সরে যেতে চায় অথবা চুপচাপ হয়ে পড়ে। এটা অবহেলার আকারে দেখা দেয়। তুমি যদি এই জায়গাগুলো বাস্তবভাবে না বোঝো তাহলে বাকি ধাপগুলো কাজ করবে না, কারণ নিজেকে না বুঝে শুধু অন্যের আচরণ বদলানোর আশা করা বৃথা। পয়েন্ট 2, নিজের আচরণ বিশ্লেষণ। আয়নার সামনে দাঁড়িয়ে সত্য দেখা। এই অংশটা কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে অন্য কাউকে নিয়ে ভাবার নয়, নিজেকে নিয়েই ভাবতে হবে। একটা সম্পর্কের ভেতরে যখন অবহেলা জন্ম নেয় তখন শুধুই অপরপক্ষের দোষ দিলে কোনো লাভ হয় না। আমাদের দেখতে হবে আমরা নিজেরা কি করছি বা কি করছি না, যা সেই অবহেলাকে জন্ম দিচ্ছে বা শক্তিশালী করে তুলছে। এখানে 8টি বাস্তব প্রশ্ন রয়েছে। এগুলোর উত্তর আমাদের একেবারে সৎভাবে দিতে হবে, নিজের কাছে, কাউকে দেখানোর জন্য নয়। প্রশ্ন 1, আমি কি তার ওপর চাপ দিচ্ছি? যখন কেউ আমাদের ভালোবাসে তখন আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমরা তাকে অতিরিক্ত প্রত্যাশার বোঝায় ডুবিয়ে ফেলছি। ধরো, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে কথা বলতে হবে এই দাবি, তুমি কেন এত ব্যস্ত, এই ধরনের বারবার প্রশ্ন। তুমি কি আমায় ভালোবাসো না, এই প্রশ্ন বারবার। কোথায় যাচ্ছ, কার সঙ্গে যাচ্ছ, এসব নিয়ে প্রতিনিয়ত নজরদারি। এসব আচরণ যতই ভালোবাসা থেকে আসুক না কেন, অপরপক্ষের জন্য তা দমবন্ধকর অনুভূতি তৈরি করতে পারে। আর যখন কেউ চাপের মধ্যে পড়ে সে ধীরে ধীরে সেই সম্পর্ক থেকে সরে যেতে শুরু করে, কারণ মানুষ স্বভাবতই চাপ এড়িয়ে চলে। এটা তার স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা। প্রশ্ন 2, আমি কি তাকে স্বাধীনতা দিচ্ছি? একটা সম্পর্ক মানে একসঙ্গে থাকা, কিন্তু একে অপরের ব্যক্তিগত পরিসর রক্ষা করাও জরুরি। প্রতিদিনের জীবনে তার আলাদা ইচ্ছা, শখ, বন্ধুবান্ধব, একাকিত্বের প্রয়োজন থাকতে পারে। তুমি যদি সেটা না বুঝে সবসময় তার জীবনে হস্তক্ষেপ করো তাহলে সে নিজেকে বন্দী মনে করবে। ভালোবাসার মধ্যে স্বাধীনতা না থাকলে তা ভালোবাসা নয়, বরং এক প্রকার নিয়ন্ত্রণ। আর কোনো মানুষ নিয়ন্ত্রণে থাকতে ভালোবাসে না। সে চায় তার নিজের পছন্দ, নিজের জায়গা, নিজের সময়। তুমি যদি তাকে সেই জায়গা না দাও, সে একদিন তোমার জীবন থেকেই চলে যাবে। প্রশ্ন 3, আমি কি বেশি রেগে যাই? রাগ যদি নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে তাহলে তা ধ্বংস করে দেয় বিশ্বাস ও ভালোবাসা দুটোকেই। রাগের কারণে তুমি হয়তো এমন কথা বলে ফেলো যেগুলো তার মনে দীর্ঘস্থায়ী আঘাত দেয়, যেমন, তোমার জন্যই আমি এমন হয়ে গেছি, তুমি কখনো বোঝো না আমাকে, তুমি অন্যদের মতোই স্বার্থপর। এই কথাগুলো তার কাছে বারুদ হয়ে কাজ করে। সে হয়তো কিছু বলে না, কিন্তু মনে গেঁথে নেয়। এই বিষক্রিয়া ধীরে ধীরে তাকে দূরে ঠেলে দেয়, কারণ মানুষ সহজে ভুলে যায় তুমি কি বলেছিলে, কিন্তু ভুলে যায় না তুমি তাকে কেমন অনুভব করিয়েছিলে। প্রশ্ন 4, আমি কি তাকে তার প্রাপ্য সম্মান দিচ্ছি? প্রেমের মধ্যে শ্রদ্ধা না থাকলে সম্পর্কটা ভেঙে পড়ে। তুমি যদি তার পছন্দ, মতামত, সিদ্ধান্তকে তুচ্ছ বা উপহাস করো তাহলে সে নিজের মূল্যবোধ হারায় এই সম্পর্কে। স্মরণ রাখো, ভালোবাসার সঙ্গে শ্রদ্ধা না থাকলে সেটা কেবল আবেগ, টিকে থাকার মতো শক্তি নয়। একজন মানুষ যখন তার পছন্দ, তার কাজ, তার সিদ্ধান্তকে তুচ্ছ হতে দেখে তখন সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়। সে আর তার মতামত দিতে চায় না, আর নিজের কথা বলতে চায় না, কারণ সে জানে বললেও তাকে মূল্য দেওয়া হবে না। আর এটাই সম্পর্কের সবচেয়ে বড় ক্ষয়। প্রশ্ন 5, আমার কথা কি সবসময় অভিযোগে ভরা? যদি তুমি সব সময় অভিযোগ করো, তুমি সময় দাও না, তুমি বদলে গেছো, তুমি কেয়ার করো না, তাহলে সে ধীরে ধীরে সম্পর্ক থেকে বিরক্ত হয়ে যাবে। একজন মানুষকে সবসময় দোষারোপ করলে সে একসময় সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে নেয়, কারণ সে জানে সে যাই করুক না কেন তোমার কাছে সে দোষী। অভিযোগ শুনতে কারো ভালো লাগে না। যখন তুমি অভিযোগ করো তখন সে নিজেকে রক্ষা করতে শুরু করে, আর এই আত্মরক্ষার প্রবৃত্তি তাকে তোমার থেকে দূরে ঠেলে দেয়। প্রশ্ন 6, আমি কি সারাক্ষণ সন্দেহ করছি? সন্দেহ বিশ্বাসের বিপরীত। তুমি যদি বারবার তার ফোন চেক করো, তাকে জিজ্ঞেস করো সে কার সঙ্গে ছিল, এমনকি তার কথা বিশ্বাস না করো, তাহলে সেটা সে অপমান হিসেবেই নেবে। সন্দেহ যদি কোনো প্রমাণ ছাড়াই চলতে থাকে তাহলে সম্পর্কটা ভেঙে পড়বেই। সন্দেহের বিষটা একবার মনকে গ্রাস করলে তখন তুমি তার সব কিছুতেই সন্দেহ করতে শুরু করো।
তার হাসিতে, তার নীরবতায়, তার ব্যস্ততায়। আর এই সন্দেহ তাকে ক্রমাগত বলতে থাকে, তুমি আমার জন্য যথেষ্ট নও। এর চেয়ে বড় অপমান আর কিছু নেই। প্রশ্ন 7, আমি এমন কিছু আচরণ বারবার করছি যা সে খারাপ বলার পরেও চালিয়ে যাচ্ছি? ধরো সে বলেছে, তুমি ঝগড়া করলে আমি ভীষণ আঘাত পাই, অথবা তুমি সবার সামনে কথা বলো, সেটা আমাকে খারাপ লাগে। এই কথা শোনার পরেও যদি তুমি সেটা বারবার করো, তাহলে সে বুঝে যায় তুমি তার অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল নও। এটাই সম্পর্কের ভাঙনের সূচনা। যখন সে একবার, দুবার, তিনবার বলার পরেও তুমি বদলাও না, তখন সে বলতে চায় না, কারণ সে জানে তোমার কাছে তার কথা কোনো মূল্য রাখে না। তখন সে চুপ করে যায়, আর এই চুপ হয়ে যাওয়াই সবচেয়ে বড় বিপদের সংকেত। প্রশ্ন 8, আমি নিজের জীবনে কিছু করছি নাকি শুধু তার ওপর নির্ভরশীল? এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। তুমি কি নিজের কেরিয়ার, শখ, বন্ধু, নিজস্ব স্বপ্ন নিয়ে এগোচ্ছ, নাকি সারাদিন শুধু তার সঙ্গ, তার রিপ্লাই, তার ভালোবাসার আশায় বসে থাকো? নিজের জীবনে লক্ষ্য না থাকলে তুমি তার ওপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়বে। তখন সম্পর্কটা ভারসাম্য হারিয়ে ফেলে। কেউ এমন সঙ্গী চায় না যার নিজস্ব কোনো জীবন নেই, কারণ তখন তুমি হয়ে যাও একটা বোঝা যাকে সব সময় বহন করতে হয়। পয়েন্ট 3, যোগাযোগের ধরন বদলাও। বুঝে কথা বলাই সংযোগ পুনর্গঠনের প্রথম ধাপ। একজন মানুষ যখন ধীরে ধীরে অবহেলা বা ইগনোর করতে শুরু করে, তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় তাকে ফিরিয়ে আনার জন্য আরও বেশি করে যোগাযোগ করা, আরও বারবার লিখে ফেলা, ফোন করে বুঝিয়ে দেওয়া কতটা কষ্ট পাচ্ছি। কিন্তু বাস্তবতা হলো, এই আচরণ তাকে আরও দূরে ঠেলে দেয়। যখন সে দূরে যাচ্ছে, তখন তাকে জোর করে কাছে টেনে আনা মানে হলো আরও বেশি বিরক্ত করা। সম্পর্ক যতই গুরুত্বপূর্ণ হোক, তুমি যদি যোগাযোগের ধরন না বদলাও, তবে সেই সম্পর্ক আর ফিরে আসবে না। এটাকে আমি 5টি ভাগে ভাগ করেছি। 1, জায়গা দাও কিন্তু বিচ্ছিন্ন হয়েও না। তাকে বুঝিয়ে দাও তুমি জোর করছো না। সে যদি রিপ্লাই না দেয়, দিনভর অনলাইন থেকেও ইনবক্সে সিন না করে, তবে তুমি হাহাকার করে বারবার লিখো না। তাকে বলো না, তুমি পাল্টে গেছো, তুমি আগে এমন ছিলে না, তোমার মনে আর আমার জন্য জায়গা নেই। এসব অভিযোগ নয়, বরং নীরব সম্মান দেখাও। দূরত্বের মধ্যেও একটা পরিপক্ক উপস্থিতি রাখো। উদাহরণস্বরূপ, দিনের শেষে একবার লিখো, আজ তোমার কথা মনে পড়ল, কেমন আছো? এটা হালকা, নিরপেক্ষ, কিন্তু গভীর। তাতে না আছে অভিযোগ, না আছে চাপ। এটা তার মনে জায়গা করে নেয়। 2, অল্প কিন্তু মানসম্মত যোগাযোগ করো। প্রতিদিন 10 বার মেসেজ পাঠিয়ে ভালোবাসা প্রকাশ করার চেয়ে দিনে একবার সঠিক সময় ও ভঙ্গিতে বলা, তোমার হাসিটা হঠাৎ খুব মনে পড়ছে আজ, এটাই বেশি শক্তিশালী। কারণ এতে সে অনুভব করে তুমি চাপ দিচ্ছ না, কিন্তু তোমার অনুভূতি অটুট আছে। স্মার্ট, নিয়ন্ত্রিত এবং স্পর্শকাতর যোগাযোগ অনেক বেশি প্রভাব ফেলে। তোমার উপস্থিতি যেন নীরব ভালোবাসার মতো, না জোর করে, না চাপ দিয়ে, বরং গভীর, স্থির ও সম্মানজনক। 3, অভিযোগ বাদ দাও, প্রশ্ন তৈরি করো। যখন তুমি অভিযোগ করো, তখন সে রক্ষা করে নিজেকে, কিন্তু যখন তুমি প্রশ্ন তৈরি করো, তখন সে নিজের মনেই ভাবতে বাধ্য হয়। উদাহরণ হিসেবে বলো, তুমি অনেক শান্ত হয়ে গেছো, সেটা ভালো লাগছে। আগে তুমি কেমন ছিলে মনে পড়ে? তুমি কি আর আগের মতো অনুভব করো না? আমরা আগে অনেক কথা বলতাম, সেই দিনগুলো কি তোমার মনে পড়ে না? এই প্রশ্নগুলো কোনো চাপ নয়, বরং আত্ম উপলব্ধির পথ খুলে দেয়। সে ভাবতে শুরু করে, তুমি বদলে গেলে? তুমি কি আর সেই আগের মতো আবেগে ডুবে নেই? তুমি কি সত্যিই তার উপর নির্ভর নও? এই ভাবনা তার মনের ভেতর কৌতূহলের জন্ম দেয়, যা থেকেই সম্পর্ক আবার নতুনভাবে শুরু হতে পারে। 4, তোমার শান্ত ব্যবহারই তোমার শক্তি। সবচেয়ে বড় ভুল হয় তখন যখন তুমি কষ্টে ভেঙে পড়ে মেসেজ করো, কান্না দেখাও, আবেগের বন্যা বইয়ে দাও। এতে সে তোমার দুর্বলতা দেখে। বরং তুমি যদি শান্ত থাকো, ধৈর্য ধরো এবং নিজের জীবনে দৃঢ় থাকো, তাহলে সে হঠাৎ থেমে ভাববে, সে তো আর আগের মতো নেই, তাহলে কি সত্যিই আমাকে হারিয়ে ফেলেছে? এই প্রশ্নটিই সবচেয়ে কার্যকর। এটা তাকে ভাবায়, টানে এবং ধীরে ধীরে তার দৃষ্টি ফেরায়। কারণ মানুষ সবসময় সেই জিনিসটাই বেশি চায় যা সহজে পাওয়া যায় না। 5, নিজের জীবনকে তুলে ধরো, কিন্তু শো অফ নয়। ধরো তুমি কিছু নতুন শিখছ, কোথাও গিয়েছ, নিজের ক্যারিয়ারে মন দিয়েছ। এসব সে যেন জানতে পারে, কিন্তু সেটা অহংকার করে নয়, বরং হালকা করে শেয়ার করো। আজ একটা নতুন জিনিস শিখলাম, তোমার কথা মনে পড়ল গেল।
তাহলে সে বুঝবে তুমি এগোচ্ছ, কিন্তু এখনও তাকে মনে করো। এই দ্বৈত অনুভূতি, তুমি এগোচ্ছ এবং তুমি এখনও অনুভব করো, এই দুয়ের ভারসাম্যই সবচেয়ে কার্যকর। কোনো সম্পর্ক ফিরিয়ে আনার জন্য শুধু ভালোবাসা নয়, সঠিক যোগাযোগ কৌশল দরকার। তুমি যদি পারো তাকে একটু দূরে দাঁড়িয়ে জায়গা দিতে, কম কিন্তু মেধাবীভাবে যোগাযোগ করতে, অভিযোগের বদলে অনুভূতির পথ খুলে দিতে এবং নিজের জীবনে উন্নতি করে তাকে চমকে দিতে, তাহলে সেই মানুষকেই হয়তো একদিন প্রশ্ন করবে, তুমি কেন এটা বদলে গেলে? আর সেই দিনটাই হবে তোমার জয়ের দিন। পয়েন্ট 4, আত্মনির্ভরশীলতা বাড়ানো। যখন তুমি নিজের আলোয় আলোকিত হবে। রিলেশনশিপে অবহেলা শুরু হয় সাধারণত তখন যখন একজন মানুষ আরেকজনের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে, আর্থিকভাবে, মানসিকভাবে কিংবা আবেগের দিক থেকে। এটা একটা সময়ের পর চাপ তৈরি করে। এখন এখানে বাস্তবতা হলো, কেউ তখনই আরেকজনের দিকে ফিরে তাকায় যখন দেখে সে আর আগের মতো ভেঙে পড়ছে না, বরং নিজের জীবনে নতুন ছন্দ এনেছে, আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এই জিনিসগুলো অদ্ভুতভাবে তোমার পার্টনারের মনে একটা কৌতূহল, দুঃখ ও অপরাধবোধ তৈরি করতে পারে। মানসিক জায়গা শক্ত করো। এটা বলতে শেখো, আমি আমার প্রয়োজন কিন্তু নির্ভর নয়। এটা মুখে বলা সহজ, কিন্তু বাস্তবে এই জায়গায় আসতে হলে সময়, প্রচেষ্টা ও আত্মসংযম দরকার। নিজেকে প্রশ্ন করো, আমি কি তার ছাড়া একদম ভেঙে পড়ব? আমার জীবনের সব কিছু কি তার উপর ভিত্তি করেছিল? আমি যদি নিজের আত্মমর্যাদা না রাখি, তাহলে সম্পর্ক থাকলেও কি সেটা টিকবে? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এখনই তোমার নিজের ভীতি তৈরি করতে হবে। সে না থাকলেও তুমি নিজেকে নিয়ে টিকে থাকতে পারো কিনা। নিজের ভ্যালু বাড়াও। ভ্যালু বাড়ানো মানে কেবল টাকা আয় নয়, এটা হলো নিজের জীবনে এমন কিছু গড়ে তোলা যা নিজেরও গর্বের কারণ হয় এবং অপরপক্ষের চোখে মিস করা যায়। উদাহরণ, তুমি আগে লেখালেখি করতে, আবার শুরু করো। তুমি আগে ফিটনেস নিয়ে সিরিয়াস ছিলে, আবার জিমে যাও। তুমি কোনো স্কিল শিখো যেটা তাকে একসময় আকৃষ্ট করেছিল। তুমি নাচ বা গান শিখতে, আবার শুরু করো। যখন তুমি নিজের প্যাশন বা লক্ষ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়ো, তখন সে বুঝতে শুরু করে, এই মানুষটা তো আমার না থাকাতে আরও পরিণত হয়ে উঠছে, আমি ওকে হারাচ্ছি। এই উপলব্ধিটাই ধীরে ধীরে সম্পর্ক পুনর্গঠনের ট্রিগার হতে পারে। সোশ্যালাইজ করো, কিন্তু মনোযোগ আকর্ষণের জন্য নয়, নিজের দুনিয়া গড়ার জন্য। বাস্তবে বিচ্ছেদ বা অবহেলা পর আমরা অনেকেই মানুষ এড়াতে চাই বা নিজেকে একা করে ফেলি। আশেপাশের মানুষ, আত্মীয়, বন্ধু বা বান্ধবী, এদের এড়িয়ে চলি। কিন্তু তা করো না। নিজেকে বাইরের দুনিয়ায় নিয়ে যাও। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করো, নতুন বন্ধুত্ব তৈরি করো, কোনো ক্লাবে বা কোর্সে যোগ দাও। এগুলোর উদ্দেশ্য তাকে দেখানো নয়, বরং নিজেকে প্রমাণ করা। তুমি আর সেই একা নির্ভরশীল মানুষটা নও। অনেক সময় এমন হয়, তোমার সঙ্গী দূর থেকে দেখে, এই মানুষটা এতটা বদলে গেছে, আগে তো কেবল আমার চারপাশে ঘুরত, এখন যেন ওর নিজের জগৎ আছে। এই বাস্তব চিত্রই তার মনে তীব্র মনোযোগ তৈরি করতে পারে। তুমি যদি আত্মনির্ভরশীল হতে চাও, তাহলে অবহেলার জবাবে এই 3টে জিনিস বন্ধ করো। 1, অভিযোগ করা। 2, তুমি আমাকে এমন কেন করলে, এই টাইপ মেসেজ। 3, স্ট্যাটাস দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল। এসব করলে সে বুঝবে তুমি এখনও তার হাতেই আটকে আছো। আর তুমি যদি সত্যিই ঠান্ডা মাথায় নিজের মতো চলতে থাকো, তবেই সে চিন্তায় পড়ে, তুমি কি সত্যিই মুভ অন করে ফেলেছো। অনেক সময় সম্পর্ক টেকে না, কিন্তু আবার শুরু হয় যখন তুমি আগের মানুষটা নাও। তুমি যদি দেখাতে পারো তুমি কষ্ট পেয়েও নিজেকে সামলে নিয়েছো, তুমি এখন নিজের ওপর নির্ভর করো, তুমি তার চেয়েও বেশি নিজের কাছে গুরুত্বপূর্ণ, তাহলে এমনও হতে পারে সে ফিরে এসে বলবে, আমি তোমাকে নতুনভাবে চিনতে চাই, আগের ভুলগুলো নিয়ে বসে থাকতে চাই না। এটাই হলো বাস্তব আত্মনির্ভরশীলতা, যেখানে তুমি অপেক্ষা করো না, তুমি এগিয়ে যাও। সম্পর্ক শুধু চাওয়াই টেকে না, নিজেকে প্রমাণ করে ওঠেকে। পয়েন্ট 5, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। কখন ছেড়ে দিতে হয়। এখন আসি সবচেয়ে কঠিন প্রশ্নে, কখন চেষ্টা করতে হয় আর কখন ছেড়ে দিতে হয়। তুমি যদি সব চেষ্টা করেও দেখে থাকো, নিজের আচরণ বিশ্লেষণ করেছ, যোগাযোগের ধরন বদলিয়েছ, নিজেকে গড়ে তুলতে চেষ্টা করেছ, তবুও সে একই আছে, তাহলে তোমাকে একটা কঠিন সত্য মেনে নিতে হবে। কোন পরিস্থিতিতে ছেড়ে দেওয়াই ভালো? যদি সে বারবার তোমার সীমানা লঙ্ঘন করে, যদি সে তোমার অনুভূতিকে বারবার তুচ্ছ করে, যদি সে অন্য সম্পর্কে জড়িয়ে থাকে, যদি সে তোমাকে ম্যানিপুলেট করে, যদি সে তোমার আত্মসম্মান বারবার আঘাত করে, তাহলে মনে রেখো, কাউকে ভালোবেসে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিজেকে রেখে ভালোবাসাকে হারানো অনেক বেশি সাহসের কাজ। কিন্তু কিভাবে বুঝবে ছেড়ে দেওয়ার সময় এসেছে?
একটি সকালে ঘুম থেকে উঠে তাকাও। যদি দেখো তোমার প্রথম চিন্তা এখনও সে, কিন্তু সেই চিন্তা আর কষ্ট দেয় না, শুধু ক্লান্তি দেয়, তাহলে বুঝে নাও সময় এসেছে। যদি দেখো তুমি আর তার মেসেজের অপেক্ষায় দিন কাটাও না, তার স্টোরি দেখা তোমার অভ্যাস হয়ে যায়নি, তাহলে বুঝে নাও তুমি প্রস্তুত। ছেড়ে দেওয়া মানে হার মানা নয়, ছেড়ে দেওয়া মানে বুঝে নেওয়া তুমি তার চেয়ে বেশি মূল্যবান। তুমি কারো দ্বিতীয় পছন্দ হতে চাও না, তুমি কারো অপশান হয়ে থাকতে চাও না, তুমি চাও কারোর প্রথম পছন্দ হতে, কারো একমাত্র হতে। পয়েন্ট 6, সম্পর্ক ফিরে এলে নতুন করে শুরু করার নিয়ম। যদি সে ফিরে আসে তাহলে আনন্দিত হওয়া স্বাভাবিক, কিন্তু সতর্কও হওয়া জরুরি, কারণ পুরনো প্যাটার্নে ফিরে গেলে পুরনো সমস্যাও ফিরে আসবে। নতুন শুরুতে যা করবে, পুরনো অভিযোগ নিয়ে বসবে না, তাকে বারবার কেন এমন করেছিলে জিজ্ঞেস করবে না, নতুন করে সম্পর্ক গড়ার সুযোগ দেবে, নিজের সীমানা স্পষ্ট করে দেবে, আগের চেয়ে বেশি নিজের উপর ফোকাস করবে। নতুন শুরুতে যা করবে না, আগের মতো সবসময় অ্যাভেলেবেল থাকবে না, তার কথা মেনে নিজেকে বদলাবে না, তার জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেবে না। মনে রেখো, তোমার জীবন তোমার, সম্পর্ক সেটার অংশ হবে, পুরোটা নয়। পয়েন্ট 7, সম্পর্কের পরেও তুমি যে তুমি ভাঙোনি। আর সবশেষে, যদি সম্পর্ক না ফেরে তাহলে কি? তুমি যদি নিজের জায়গা থেকে সততার সাথে, সংযমের সাথে এবং আত্মসম্মান বজায় রেখে সব চেষ্টা করে থাকো, তাহলে তুমি কিছু হারাওনি, তুমি জিতেছ নিজের কাছে। কারণ তুমি নিজের ভেতরের দুর্বলতা চিনেছ, তুমি নিজের মানসিক শক্তি বাড়িয়েছ, তুমি শিখেছ কিভাবে সম্পর্ক চলে, তুমি শিখেছ কখন চাইতে হয় আর কখন ছেড়ে দিতে হয়। ভালোবাসা হয়তো ফিরল না, কিন্তু তুমি ফিরে পেয়েছ নিজেকে, আর এটাই সবচেয়ে বড় পাওয়া। তুমি যদি নিজের জায়গা থেকে পরিপূর্ণভাবে সৎ থাকো, সংযত থাকো এবং নিজের মান বজায় রাখো, তাহলে সম্পর্ক ফিরবেই। আর না ফিরলেও তুমি জানবে তুমি নিজের কাছে কখনো হারোনি, কারণ জীবনের প্রতিটি সম্পর্ক তোমাকে ভাঙে না, কিছু সম্পর্ক তোমাকে গড়ে তোলে। শেষ কথা, তুমি হারাওনি, তুমি শিখেছ। কথা দিয়েছিলাম এই আলোচনা দেখলে ঠকবে না। আশা করি আমার প্রতিশ্রুতি আমি রাখতে পেরেছি। তোমার পরিচিত যারা হৃদয় ভাঙা বন্ধু বা বান্ধবী আছে, তাদের মধ্যে শেয়ার করে দাও এই কঠোর বাস্তবতা। তারাও জানুক, তারাও তাদের সম্পর্ককে নতুন করে গড়ে তুলতে পারে। টিকে থাকুক ভালোবাসা, টিকে থাকুক প্রেম, টিকে থাকুক পৃথিবী। ধন্যবাদ, ভালো থেকো।